ভারতের নিজের স্পেস স্টেশন, মহাকাশ গবেষণায় ভারতের অনন্য নজির। নিজস্ব স্পেস স্টেশন বানাচ্ছে ভারত। অস্ট্রেলিয়ার মেলবোর্নে ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাকাশ গবেষণায় ভারতের অনন্য নজির। আরো একবার জানাই, নিজস্ব স্পেস স্টেশন বানাচ্ছে ভারত। অস্ট্রেলিয়ার মেলবোর্নে ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। भारत अब स्पेस में अपना गगनयान भेजने की तैयारी कर रहा है। भारत अब अपना स्पेस स्टेशन बनाने के लक्ष्य पर चल रहा है। মহাকাশ গবেষণায় ভারতের অনন্য নজির। আরো একবার জানাই, নিজস্ব স্পেস স্টেশন বানাচ্ছে ভারত। আরো ডিটেইল আপডেট নেওয়ার চেষ্টা করি। যে প্রশ্নগুলো আপনাদের মনে ঘোরাফেরা করছে সেই প্রশ্নের উত্তর খুঁজবো। আমার সহকর্মী অতনু রয়েছে আমার সঙ্গে নিউজ রুম থেকে। অতনু, স্বাভাবিকভাবে এই খবর শোনার পর ভারতবাসীর মন ভালো হয়েছে তা বলার অপেক্ষা রাখে না, কিন্তু এই মুহূর্তে আমাদের দর্শক যারা রয়েছেন তারা তো জানতে চাইবেনই যে কিভাবে এই স্পেস স্টেশন কাজ করবে, লক্ষ্যমাত্রা কি। সোনিয়া, প্রথমে বলি যে একটা আন্তর্জাতিক স্পেস স্টেশন ইতিমধ্যেই আছে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। সেই স্পেস স্টেশনে রাশিয়া, আমেরিকা, তার সঙ্গে কানাডা, তার সঙ্গে ইউরোপ, জাপান একসঙ্গে তারা সেটা পরিচালনা করে। আমরা অর্থাৎ ভারত যে স্পেস স্টেশন তৈরি করছে সেটা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নিজস্ব স্পেস স্টেশন। সেই স্পেস স্টেশনে শুধুমাত্র ভারতীয়দেরই অধিকার থাকবে, ভারতীয়দের দ্বারা পরিচালিত হবে, অর্থাৎ ইসরোর দ্বারা পরিচালিত হবে। এটা ভারতের জন্য নিঃসন্দেহে বড় খবর এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ মনে রাখতে হবে এতদিন ধরে ইসরো বলেছে, এতদিন ধরে বিভিন্ন মন্ত্রী বলেছেন, কিন্তু আজ বিদেশের মাটিতে দাঁড়িয়ে আমাদের নিজস্ব স্পেস স্টেশনের কথা বলছেন কে? বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার এই স্পেস স্টেশন কি, এটার নাম দেওয়া হয়েছে বিএস বা ব্যাস। কেন বিএস? এটার পুরো নাম, সেই নামের মধ্যেই ভারতীয়ত্ব রয়ে গেছে। ভারতীয় অন্তরিক্ষ স্টেশন, অর্থাৎ অন্তরিক্ষে ভারতের যে স্টেশন হবে, স্টেশন মানে সেখানে থাকার জায়গা, সাময়িকভাবে থাকা যাবে। বিজ্ঞানীরা চাইলে সেখানে 3 থেকে 4 মাস থাকতে পারেন। 4 থেকে 6 জন বিজ্ঞানী সেখানে গিয়ে থাকতে পারবেন। এবং কেন থাকবেন সেখানে? কারণ কিছু কিছু গবেষণা, যে গবেষণাগুলো মহাকাশে থেকেই করা সম্ভব হয়, যে গবেষণাগুলো করার জন্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বিজ্ঞানীরা যান, সুনিতা উইলিয়ামস যান, আমাদের শুভাংশু শুক্লাকে সেখানে যেতে হয়। ঠিক সেই রকমই এবার আর আমাদের কারো উপর ভরসা করতে হবে না। আমাদের নিজস্ব স্পেস স্টেশন তৈরি হয়ে যাবে এবং সেখানে গিয়ে আমরা গবেষণা করব। মানে এটা একটা যে কোনো অন্য দেশের কাছে ঈর্ষার ব্যাপার। ভারতীয় যে জায়গায় পৌঁছে যাচ্ছে ভারত মহাকাশে একদম নিজস্ব প্রযুক্তিতে নিজস্ব একটা স্পেস স্টেশন তৈরি করে নিজেরা গবেষণা করবে। সেখানে কারো কোনো সহায়তা দরকার হবে না, কেউ কোনো রকম নাক গলাতে পারবে না। এটা নিঃসন্দেহে একটা বড় ব্যাপার। এবার কথা হচ্ছে, এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মতো আমাদের যে স্পেস স্টেশন সম্পূর্ণ নিজেরা যেটা বানাচ্ছি, অর্থাৎ বিএস, এটা তৈরি হবে কবে? সময় লাগবে, অনেকটাই সময় লাগবে। তবে এটা 2028 সালে এটার একটা অংশ, ফার্স্ট মডিউল পাঠানো হবে। এটা একটা বড় থাকার জায়গা, ল্যাবরেটরি মানে গবেষণাগার। এটা 5টা ভাগে ধীরে 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 পাঠানো হবে, যেগুলো মহাকাশে গিয়ে একসঙ্গে এক জায়গায় হবে। এবং এক জায়গায় হওয়ার পর যে স্পেস স্টেশন বা যে জায়গাটা তৈরি হবে সেখানেই বিজ্ঞানীরা থাকবেন, তারা সেখানে খাবেন, তারা সেখানে গবেষণা করবেন, আবার একটা নির্দিষ্ট সময়ের পরে ফিরে আসবেন। যেমন সুনিতা উইলিয়ামসরা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে ফিরে আসেন, শুভাংশু শুক্লার মতো পাইলট তারা নিয়ে আসেন তাদের। শুভাংশু শুক্লার যে অভিজ্ঞতা তা অবশ্যই এখানে ভীষণভাবে কাজে লাগবে। এবং এই যে স্পেস স্টেশন তৈরির কাজ, সেটা সম্পূর্ণ হয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে 2035 সাল। কাজ কবে থেকে হচ্ছে?
কাজ কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। আমরা যদি দেখি গত বছর 2025 সালে তৎকালীন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ, তার কাছে যখন জানতে চাওয়া হয়েছিল যে আমরা এই স্পেস স্টেশনের ব্যাপারে কি ভাবছি, তিনি কি বলেছিলেন? We are working on a plan to develop Bharatiya Antarikshya Station. There was a question itself. So our space station is named as Bharatiya Antarikshya Station, and we will be starting to launch its first module by 2028, building it up for completion of 5 modules by 2035 to have human habitat in it. And there precisely we are looking at it as a experimental platform for us to do microgravity research and work in the platform for a long time. নীল আর্মস্ট্রং যখন প্রথম চাঁদে গিয়েছিলেন তখন তিনি বলেছিলেন তার যে প্রথম পাটা চাঁদে পড়লো একটা ছোট্ট স্টেপ, হ্যাঁ, সেটা ম্যানকাইন্ডের জন্য একটা বিরাট বড় লাভ। ঠিক সেই কথা ধার করেই বলা যেতে পারে এই যে ভারতীয় অন্তরিক্ষ স্টেশন ভারতীয়দের জন্য একটা বিরাট বড় লাভ। কোন দিক থেকে দেখতে গেলে না, বিশ্বের অন্যান্য দেশের থেকে আমরা অনেকটা এগিয়ে যাব আমাদের এই আন্তর্জাতিক স্পেস স্টেশন হলে। আমরা শুধু বা অর্থনীতির দিক থেকে দেখি, আমরা কূটনীতির দিক থেকে দেখি, কিন্তু এই মহাকাশ চর্চা এবং মহাকাশ বিজ্ঞানের জন্য যেভাবে আমাদের দেশে বিজ্ঞানীরা যেভাবে কাজ করেন এবং তারা যেভাবে পৃষ্ঠপোষকতা পান সরকারের থেকে, তার একটা বড় সাফল্য আমরা দেখেছি। আমরা গগনযান, কিছুদিনের মধ্যেই আমরা গগনযান তৈরি করে ফেলবো। সেই গগনযান মিশন গগনযানের শেষ হওয়ার আগেই বা সফল হওয়ার আগেই এই ঘোষণা, এবং সেটাও প্রধানমন্ত্রীর মুখ থেকে, এবং সেটা মেলবোর্নের মতো জায়গা থেকে বেশ গুরুত্বপূর্ণ আরও একটা জায়গা। তা হলো আমরা অন্য যে দেশগুলোর কথা বলি সেই দেশগুলো বা আমেরিকারও নিজস্ব কোনো স্পেস স্টেশন নেই যা বানাতে চলেছে ভারত। মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, তোমার প্রশ্ন থাকে? সন্দীপবাবু, আপনার সঙ্গে আমাদের যখন আগেও কথা হয়েছিল আমরা বলেছিলাম যে আপনি আমাদের বলেছিলেন যে ভারত অনেকটা এগিয়ে গিয়েছে, মহাকাশ বিজ্ঞান চর্চায় অনেকটা এগিয়ে গিয়েছে। ভারতের নিজস্ব একটি স্পেস স্টেশন, মহাকাশে নিজস্ব স্পেস স্টেশন কতটা গুরুত্বপূর্ণ, কতটা এগিয়ে যাওয়া আমাদের দেশের জন্য? এবং প্রথম কথা হচ্ছে যে আপনাকে মনে রাখতে হবে যে মহাকাশ স্টেশন কিন্তু প্রথমে বানিয়েছিল রাশিয়া, এবং এই রাশিয়া, এবং আপনি এটাও জানেন যে রাকেশ শর্মা প্রথম ভারতীয় যিনি সোয়ুজে করে গিয়েছিলেন এবং সেখানে স্যালিউট স্পেস স্টেশনে গিয়ে উনি ডকিং করেছিলেন। ফলে আমাদের অভিজ্ঞতা আছে সেই রাকেশ শর্মার সময় থেকে রাশিয়ান স্পেস স্টেশন বলুন কিংবা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যেখানে ডকিং করেছিল শুভাংশু শুক্লা গত বছর, এই আমাদের অভিজ্ঞতাটা আছে। এবং ভারতের এটা ইন্ডিয়াতে অলরেডি এটা শুরু হয়ে গেছে কাজ অনেকদিন আগে। তবে আপনাকে মনে রাখতে হবে যে চায়না কিন্তু অনেকটা এগিয়ে আছে, এবং চায়নার টিয়ানগং যে স্টেশন আছে তারা অলরেডি নিজেদের একা দেশ এশিয়ার মধ্যে প্রথম যারা স্পেস স্টেশনটা তৈরি করতে পেরেছে এবং রেগুলার বেসিসে যাচ্ছে। ফলে ন্যাচারালি যদি আমাদের কম্পিটিশনের মধ্যে টিকে থাকতে হয় তাহলে আমাদের স্পেস স্টেশন তৈরি করতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভারত কতদিন সময় লাগবে। তার মেন কারণ হচ্ছে স্পেস স্টেশন তো আপনাকে অন্তত পক্ষে 20 থেকে 30 বার বিভিন্ন মডিউল নিয়ে গিয়ে সেগুলো ধীরে ধীরে ডকিং করে আস্তে আস্তে বড় করতে হবে। কিন্তু ইন্ডিয়া এখন পর্যন্ত কিন্তু ডকিং এর একবার মাত্র ট্রাই করেছিল গত বছর, কিন্তু ডকিংটা কিন্তু টোটালি এখন পর্যন্ত মানুষ ডকিং এর মধ্য দিয়ে যাতায়াত করতে পারেনি। এই ডকিংটাকে আগে সাকসেসফুল করতে হবে। দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে যদি রাশিয়ার সঙ্গে যেহেতু আমাদের অলরেডি একটা কোলাবোরেশন চলছে, সেহেতু এমনও হতে পারে যে রাশিয়া এবং ইন্ডিয়া প্রথমে একসঙ্গে তৈরি করবে, তারপরে হয়তো ইন্ডিয়া ধীরে ধীরে নিজের মডিউলটাকে বাড়াতে শুরু করবে। ঠিক যেমন করে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কিন্তু শুরু হয়েছিল রাশিয়ার ভেজদা দিয়ে, এবং তারপরে ধীরে ধীরে তাহলে কি গগনযানের সাফল্যের উপর অনেকটা নির্ভর করছে এই আমাদের ভারতীয় অন্তরিক্ষ স্টেশনের সাফল্য? এক্স্যাক্টলি, তার কারণটা হচ্ছে যে আমাদের মানুষ প্রথম কথা এ পর্যন্ত আমরা নিয়ে যাইনি, এবং তার কোনো যন্ত্রই কিন্তু আমরা এখন পর্যন্ত সেফলি ফিরিয়ে আনতে পারিনি। আপনাকে দেখতে হবে যে আমরা ওয়ান ওয়ে যা চলে গেছে আমাদের কাছ থেকে, সে চাঁদে যেতে পারে, মঙ্গলে যেতে পারে, কিংবা আদিত্য এল1-এ গিয়ে পৌঁছতে পারে, কিন্তু কেউ ফিরে আনার মতো আমরা এখন পর্যন্ত প্রোগ্রাম কমপ্লিট কখনো করিনি। ফলে যেহেতু একটা যন্ত্রকেও আমরা ফিরিয়ে আনিনি, ফলে যন্ত্রের মধ্যে মানুষ আরো অনেক সেফটি ফ্যাক্টর
না হতে না দেখতে গেলে সেটা কিন্তু আপনার পক্ষে কোনো মানুষই আমাদের অন্তরিক্ষ যানে উঠবে না। এবং শুভাংশু শুক্লাও বলবে না আমি আগে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে প্রাইম মিনিস্টার, ফার্স্ট প্রায়োরিটি হবে যে মানুষ যেন অ্যাবসলিউটলি সেফলি যেন ফিরে আসে। সেইটার জন্য আমাদের অন্তত পক্ষে 15 থেকে 20 বার ট্রাই করতে হবে। সেই কাজটা করতে আমার মনে হয় অন্তত 7-8 বছর। আপনি জানেন যে 2035 লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তো এখানে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে। এটাও আমি পেশাবে কেন বলছি, কারণ এবছর আমাদের 24খানা ফ্লাইট হওয়ার কথা ছিল আপনি জানেন, কিন্তু প্রথম ফ্লাইটেই আমরা পিএসএলভি রকেট মুখ টুকরে পড়ে এবং মিলিটারি স্যাটেলাইটে কিন্তু ওঠেনি। গত বছরও মে মাসে একটা পিএসএলভি রকেট আনসাকসেসফুল হয়েছে এবং মিলিটারি রকেটকে তুলতে পারেনি। ফলে ভারতে এখন আপাতত ইন্ট্রোস্পেকশন চলছে যে কেন বারবার এই ফেলিওরটা হচ্ছে। পরপর 3টে মিলিটারি স্যাটেলাইট কিন্তু ফেলিওর হলো। আমাদের রিয়েলিস্টিক হতে হবে। ন্যাশনালিজম একটা ভালো কথা, কিন্তু রিয়েলিস্টিক্যালি ইন্ডিয়া কোনো না কোনো জায়গাতে একটু ভুলভাল করছে, যাতে পরপর একটা থেকে ফেলিওর থেকে অন্য ফেলিওরটা শিক্ষা নেয়নি। এইটা একটা সবচেয়ে বড় প্রবলেম। ঠিক, এবং সেই প্রবলেম কাটিয়ে উঠতে হয়তো কিছুটা সময় লাগবে, কিন্তু সবাই আশাবাদী, আপামর ভারতীয় আশাবাদী যে আমরা মহাকাশে নিজেদের স্পেস স্টেশন তৈরি করব। যে স্পেস স্টেশনের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন মেলবোর্ন থেকে। একদমই, এবং ইসরো আগেই জানিয়েছিল ভারত আন্তর্জাতিক স্পেস স্টেশন বানানোর লক্ষ্যে এগোচ্ছে। ভারতের নিজস্ব স্পেস স্টেশনের নাম রাখা হয়েছে ভারতীয় অন্তরিক্ষ স্টেশন বা বাস। এবং মহাকাশ গবেষণায় ভারতের যে অনন্য নজির, স্পেস স্টেশন যে ভারত বানাচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে, আজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। भारत अब स्पेस में अपना गगनयान भेजने की तैयारी कर रहा है। भारत अब अपना स्पेस स्टेशन बनाने के लक्ष्य पर चल रहा है। কেন্দ্র রাজ্যে একই সরকার, মানে ডাবল ইঞ্জিন সরকার। আর বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখেছি সীমান্ত সুরক্ষা নিয়ে বারবার কথা হয়েছে। এর আগেও কথা হয়েছে, কেন্দ্রের তরফ থেকে বারবার বলা হয়েছে সীমান্ত সুরক্ষার কথা। সীমান্তে শক্তি বাড়ছে 400 গুণ, সীমান্ত সুরক্ষায় শক্তি বাড়ছে 400 গুণ, পরিকাঠামো উন্নয়ন। সীমান্তে শক্তি বাড়ছে 400 গুণ। হ্যাঁ, সীমান্ত সুরক্ষায় 400 গুণ পরিকাঠামো উন্নয়ন। অনুপ্রবেশের বিরুদ্ধে অপারেশন স্মার্ট বর্ডার, পাখির চোখ বিশ্বের আধুনিকতম সীমান্ত ব্যবস্থা। অপারেশন স্মার্ট বর্ডার কিভাবে কাজ করবে? মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, আমরা দেখেছি যে বিজেপি সরকার এ রাজ্যে ক্ষমতা আসার পর, ডাবল ইঞ্জিন সরকার হওয়ার পর আগেও প্রতিশ্রুতি ছিল বারবার সীমান্ত সুরক্ষার, এবং তাতেই বারবার জোর দেওয়া হয়েছে। অপারেশন স্মার্ট বর্ডার কিভাবে কাজ করবে, কিভাবে শক্তি বাড়ছে 400 গুণ সীমান্ত সুরক্ষায়? সোনিয়া, গতকাল দিল্লিতে একটি বৈঠক হয় যেটি সীমান্ত সুরক্ষা নিয়ে। স্থলভাগের যে সীমান্ত জেলাগুলি রয়েছে, সেই সমস্ত সীমান্ত জেলাগুলি, অর্থাৎ পশ্চিমবঙ্গের শুধু জেলা নয়, অন্যান্য সীমান্ত যেমন রয়েছে, যেমন পাকিস্তান সীমান্ত রয়েছে, নেপাল সীমান্ত রয়েছে, এই সমস্ত সীমান্ত জেলাগুলি নিয়ে একটি কনফারেন্স হয়েছিল। সেখানেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নেতৃত্ব দেন সেই বৈঠকের, এবং সেখানে তিনি উল্লেখ করেন যে মোদী সরকার আসার পর থেকে 400 গুণ সীমান্ত সুরক্ষার উপর নজরদারি বাড়ানো হয়েছে। এর পাশাপাশি তিনি বলেন যে স্মার্ট ফেন্সিং এর ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই আমরা জানি যে বিএসএফ কে এই স্মার্ট ফেন্সিং তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে, এবং এই স্মার্ট ফেন্সিং এর মাধ্যমে শুধু যে একদিকে নজরদারি তাই নয়, স্মার্ট ফেন্সিং এর নজরদারির মাধ্যমে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধাপে নজরদারি বাড়ানো হবে, এবং যেটা আধুনিকতম ফেন্সিং হতে চলেছে যখন স্মার্ট ফেন্সিং। মৈত্রেয়ী, একটু জানতে চাইবো, এই যে জনবিন্যাসও বদল হয়েছে এবং এই সীমান্তে করা দাওয়াই সীমান্ত সিল করতে একটা চতুর্মুখী সুরক্ষা গ্রিড তৈরি, এবং এই যে চতুর্মুখী সুরক্ষা গ্রিড তৈরি হবে, কিভাবে কাজ করবে এটা?
সোনিয়া, দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেটা জানাচ্ছেন যে চতুর্মুখী গ্রিড বলতে যেটা বোঝানো হচ্ছে যে শুধুমাত্র সীমান্ত সুরক্ষা বাহিনীর ওপরে দায়িত্ব নয়, তার পাশাপাশি যারা সেই সংশ্লিষ্ট জেলার যারা পুলিশ কর্মীরা রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে এমনকি সাধারণ মানুষ, তাদেরকেও ব্যবহার করে একেবারে 4টে লেয়ারের সিকিউরিটি সিস্টেম তৈরি করা হবে। এর পাশাপাশি যে স্মার্ট ফেন্সিং এর ব্যবস্থা রয়েছে, সেখানে শুধুমাত্র যে কাঁটা তারের বেড়া রয়েছে তাই নয়, তার পাশাপাশি ড্রোন দিয়ে নজরদারি, এআই সিস্টেম ব্যবহার, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, সেই সমস্ত করা হবে যাতে একেবারে যে ফেন্সিং রয়েছে অর্থাৎ যে সীমান্ত রয়েছে সেই সীমান্তকে একেবারে দুর্গের আকারে তৈরি করা যায়। এবং অমিত শাহ সেটা স্পষ্ট করে দিয়েছেন যে অনুপ্রবেশ মুক্ত ভারত গঠন করা সেটাই তাদের লক্ষ্য এবং সেই লক্ষ্যেই এই স্মার্ট ফেন্সিং কাজ করবে এবং এই চতুর্মুখী যে প্রকল্প রয়েছে সেই প্রকল্প কাজ করবে। সোনিয়া, বেশ মৈত্রে, এবং গতকালের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বার্তা দিয়েছিলেন যে আগামী দিনে স্মার্ট বর্ডার ব্যবস্থা চালু করা হবে। সরকার সীমান্ত এলাকার পরিকাঠামো 400 গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, তা যে কোনো ধরনের অনুপ্রবেশ রুখতে সক্ষম হবে এবং ওই ব্যবস্থা গোটা বিশ্বের মধ্যে সর্বাধুনিক হবে। कंसेप्ट लिया है, इसके अंदर ढेर सारी चीजें ली है हमने, जिसमें एंटी ड्रोन सिस्टम भी है, जिसके अंदर रडार भी है, हाई रेजोल्यूशन कैमरास भी है, घुसपैठ रोकने के लिए चेतावनी देने का तंत्र भी है, कई प्रकार की व्यवस्था है। विश्व की सबसे आधुनिक बॉर्डर सुरक्षा ग्रिड हम आने वाले समय में स्मार्ट बॉर्डर प्रोजेक्ट के तहत एस्टेब्लिश करना चाहते हैं। অনুপ্রবেশের বিরুদ্ধে জিরো টলারেন্স, বিজেপি ক্ষমতায় এসেই অনুপ্রবেশের বিরুদ্ধে অ্যাকশন। 10,000 বাংলাদেশিকে ইতিমধ্যে সীমান্ত পার, কমপক্ষে 1,500 বাংলাদেশি হোল্ডিং সেন্টারে। পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষায় ইতিমধ্যে বিএসএফ কে জমি, 1 জুলাই জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 1 জুলাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ বার্তা দিয়েছিলেন যে ইতিমধ্যেই কমপক্ষে 1,500 বাংলাদেশি যাদেরকে হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। অনুপ্রবেশের বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স এবং বিজেপি ক্ষমতায় আসার পর অনুপ্রবেশের বিরুদ্ধে একের পর এক অ্যাকশন নেওয়া হয়েছে। 10,000 বাংলাদেশি যাদের ইতিমধ্যেই সীমান্ত পার করে দেওয়া হয়েছে, 1,500 বাংলাদেশি প্রায় যাদের হোল্ডিং সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষার জন্য ইতিমধ্যেই বিএসএফ কে জমিও দেওয়া হয়েছে। 1 জুলাই কি বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শোনাবো। প্রথম ধাপে আমরা অনেকগুলো কাজ করেছি এই 45-50 দিন। বিএসএফ কে জমি হস্তান্তর করা, দ্বিতীয় হচ্ছে 12টি জায়গায় হোল্ডিং স্টেশন তৈরি করা এবং প্রায় 5-10 হাজারের কাছাকাছি মানুষকে আমরা ডিপোর্ট করতে পেরেছি যারা অবৈধ অনুপ্রবেশকারী। এখনো 1000-1,500 মানুষ আমাদের বিভিন্ন হোল্ডিং স্টেশনে রয়েছে। বর্ডারের থানাগুলি বিএসএফ এর সঙ্গে যৌথভাবে সম্পর্ক রেখে তারা যারা অবৈধ অনুপ্রবেশকারী বা ভারতীয় নয় তাদেরকে হোল্ডিং স্টেশনে আনছে এবং তাদেরকে কথা বলে প্রোটোকল মেনে পররাষ্ট্র নীতি যা তার যে গাইডলাইন আছে মেনে থ্রু বিএসএফ হ্যান্ডওভারও হচ্ছে। तकनीकी सहायता भारत सरकार करेगी, भारत सरकार का गृह मंत्रालय करेगा। इसके लिए छुटपुट कई सारे प्रयोग सीमा सुरक्षा बल ने कई सालों से किए। স্মার্ট বর্ডার, নিশ্চিদ্র নিরাপত্তা, অত্যাধুনিক নজরদারি, চটজলদি অ্যাকশন। ভারতের সীমান্তে এমনই সিকিউরিটি গ্রিড তৈরি করছে মোদী সরকার। কেন্দ্রের ফোকাসে পাকিস্তান এবং বাংলাদেশ বর্ডার। স্মার্ট বর্ডার, স্মার্ট নজরদারি, 6,000 কিলোমিটার জুড়ে সীমান্তের উপর উড়বে ড্রোন, রাতেও নিশ্চিদ্র নিরাপত্তা। দৃশ্যমানতা শূন্য হয়ে গেলেও নজর সরবে না, থার্মাল ক্যামেরা ধরিয়ে দেবে অনুপ্রবেশকারীকে। 4 দশক ধরে দেশের পশ্চিমের পাকিস্তান সীমান্ত এবং পূর্বের বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ কেন্দ্রের বড় মাথা ব্যথার কারণ।
ঘুষপেটিয়াদের প্রবেশ চিরতরে বন্ধ করতে এবার স্মার্ট বর্ডার। উন্নত মানের প্রযুক্তি দিয়েই ভারতীয় সীমান্তে বসতে চলেছে নয়া রক্ষা কবচ। সীমান্তের খুঁটিনাটি আতশ কাচের নিচে ফেলে দেখার কাজ করবে কন্ট্রোল রুম। কোথায় সমস্যা? সীমান্তে কোথাও নদী, কোথাও পাহাড়, কোথাও দুর্গম গিরিপথ। বেশি ঠান্ডায় সীমান্তের কিছু এলাকায় দৃশ্যমানতা কমে যায়। খারাপ আবহাওয়ার জেরে রাতে পেট্রোলিং কঠিন হয়ে পড়ে। অনুপ্রবেশকারীরা নজরদারি এড়াতে দুর্গম এলাকার সীমান্ত বেছে নেয়। জঙ্গি বা পাচারকারীরা সীমান্ত পেরোতে খারাপ আবহাওয়ার সময়কেই বেছে নেয়। এবার তাই বর্ডারে ভার্চুয়াল নজরদারি। সীমান্ত দিয়ে মাছি গলারও উপায় থাকবে না। आने वाले 1 साल के अंदर ही स्मार्ट बॉर्डर कंसेप्ट के साथ सीमा सुरक्षा बल की सुरक्षा में सभी प्रकार की तकनीक को लैस कर एक अभेद बॉर्डर की हम सुरक्षा की ग्रिड बनाने का काम आगे बढ़ रहा है और बहुत कम समय में गृह मंत्रालय ड्रोन, रडार, आधुनिक कैमराज और बाकी सारी तकनीक के साथ एक स्मार्ट बॉर्डर के प्रोजेक्ट को लेकर देश के सामने आएगा। স্মার্ট বর্ডারের লক্ষ্য প্রযুক্তি নির্ভর সীমান্ত সুরক্ষা। সীমান্ত সুরক্ষার পরিকাঠামোয় আমূল পরিবর্তন। নিশ্ছিদ্র বর্ডার নেটওয়ার্ক। কি এই স্মার্ট বর্ডার? ডিজিটাল পদ্ধতিতে সীমান্তে নজরদারি। নজরদারিতে রেডার, স্মার্ট ক্যামেরা, ড্রোন। সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে চিহ্নিত করা। तकनीकी सहायता के बाद आपका पराक्रम, आपका शौर्य, आपका समर्पण, आपकी देशभक्ति के साथ साथ एक मजबूत सपोर्ट तकनीक का भी आपके पास उपलब्ध होगा, जिससे हम दोनों सीमाओं को सुरक्षित कर देंगे। সীমান্ত সুরক্ষায় জিরো টলারেন্স, তাই প্রজেক্ট স্মার্ট বর্ডার। স্মার্ট বর্ডার সিস্টেমে কি থাকবে? ড্রোন, থার্মাল ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরা, প্যান টিল্ট জুম ক্যামেরা, বুলেট ক্যামেরা, এআই ডেটা অ্যানালিস্ট, रेडार सिस्टम, रियल टाइम डेटा मॉनिटर। जब तकनीक आगे बढ़ रही हो तब हमने भी सुरक्षा में तकनीक का उपयोग करना पड़ेगा। इसके हर कंपोनेंट के लिए गृह मंत्रालय ने अनेक प्रकार की कवायद की है और लगभग एक इन टोटो स्मार्ट बॉर्डर के काम में हम बहुत नजदीक पहुंच गए हैं। मैं सीमा सुरक्षा बल के जवानों को भरोसा दिलाना चाहता हूं कि ये 60वें साल में ही हम स्मार्ट बॉर्डर प्रोजेक्ट को लॉन्च कर बांग्लादेश और पाकिस्तान की पूरी सीमा को हम अभेद करेंगे और इससे आपके काम में आपको बहुत बड़ी तकनीकी सहायता उपलब्ध हो जाएगी। দিনে হোক বা রাতে, প্রবল বৃষ্টি বা কনকনে ঠান্ডায় অবৈধভাবে বর্ডার পেরোনোর দিন শেষ। এবার নয়া ভারতের নয়া সুরক্ষা ব্যবস্থা, স্মার্ট বর্ডার। নিউজ 18 বাংলা। চৌঠা মের আগে পর্যন্ত বিজেপি সরকার এ রাজ্যে ক্ষমতায় আসার আগে পর্যন্ত গত 15 বছরে অনুপ্রবেশকারীরা কি ভাবতো বলুন তো? অনুপ্রবেশকারীরা ভাবতো যে কোনো ভাবেই কাঁটাতার পেরিয়ে চলে আসা যায় এপারে, মনের সুখে এপারে থাকা যায়, সব রকম কার্ড পেয়ে যাওয়া যায়, আর ভারতে ভোটও দেওয়া যায়। কিন্তু এবার অনুপ্রবেশকারীদের ভরসা আউট আর ভয় ইন। অনুপ্রবেশ রুখতে কড়া নির্দেশ, অনুপ্রবেশকারীদের রেয়াত নয়। পুলিশ বিএসএফ সমন্বয় বাড়াতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। পুলিশকে বলেছি বর্ডার এলাকায় অবৈধ অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে কোনো ক্ষমা ঘৃণার বিষয় নেই। মাত্র 69 জনকে এখনো আপনারা বর্ডার পার করিয়েছেন, যেখানে রাজ্যে কয়েক হাজার। এটা খুব ছোট সংখ্যা। বিএসএফ এর সঙ্গে কোঅর্ডিনেশন বাড়ান। যে সামাজিক অবক্ষয় ঘটছে এর পিছনে ড্রাগ, অবৈধ মদের দোকান, নার্কোটিক্স বাংলাদেশ থেকে বর্ডারে আসছে যাচ্ছে। এক্ষেত্রে আপনারা র্যান্ডাম করুন। আমি এডিএম এলআরকে থ্যাঙ্কস জানাবো। এখানে লং পেন্ডিং যে ইস্যু ছিল, 368 একর জমি বিএসএফ কে দেওয়ার কথা ছিল, 338 একর জমি অলরেডি হ্যান্ড ওভার করেছেন আন্ডার দ্য গাইডেন্স অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এটা অন্য জেলার তুলনায় এখানে খুব ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে।